আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালো আছেন নিশ্চয়ই। আমার কথা শুনছেন মিস্টার কুকির সৌজন্যে। আজকে হুমায়ুন স্যারকে নিয়ে কথা বলবো। হুমায়ুন স্যারের মৃত্যুবার্ষিকী। আমি মনে করি যে আমার সাথে স্যারের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কিছু স্মৃতিচারণ আপনাদের সাথে আমার করা উচিত, কারণ এই কথাগুলো থেকে যাবে। আমিও আমার অবসর সময়ে এই কথাগুলো শুনে আমি রিকল করব সব কিছু। এই স্মৃতি আমাকেও রোমন্থন করে। হুমায়ুন স্যার, ওনার সাথে আমার কাজ হয়েছে আপনারা সবাই জানেন। সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড একটি বাসের ভিতরে যে আমাদের একটি নাটক হয়েছিল, আমি আর মুক্তি ছিলাম হাজব্যান্ড ওয়াইফ। শাওন আপার দিকে তাকাতাম, করে আমাকে কাউন্ট করতো মুক্তি, একবার দুইবার তিনবার। ওই নাটকটা আপনারা দেখেছেন। তারপর গৃহসুখ প্রাইভেট লিমিটেড করেছিলাম, ছোট একটা ক্যারেক্টার। এরপর হুমায়ুন স্যারের তখন বিজয়নগরে অফিস। তো হুমায়ুন স্যার সিনেমা বানাচ্ছেন, সিনেমাটার নাম দুই দুয়ারি। তো আমাকে সকালবেলা ডাকা হলো। স্যারের এখানে একদম মজলিস বসতো, সব আর্টিস্টরা আসতেছে। স্যার খুব মনোযোগ দিয়ে তার টেবিলে লিখতেছেন আলাদা রুমে। হঠাৎ করে আমাকে ডাকলেন, ডেকে আমাকে বলতেছেন যে এটা সাক্ষী শাওন আপা। নিশ্চয়ই শাওন আপা শুনলে যদি আপনাদের কারো এটা বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস করতে পারবেন। তো হুমায়ুন স্যার আমাকে বলতেছে যে তোমাকে আমি একটা সেন্ট্রাল ক্যারেক্টার দেব, তুমি পারবা? আমি বললাম স্যার আপনি দিলে আমি পারবো স্যার। বলতেছে ঠিক আছে, তুমি রেডি হও, এই ছবির নায়ক তুমি। অর্থাৎ দুই দুয়ারি ছবি যেটি ছিল, সেইটিতে রিয়াজ ভাই যে ক্যারেক্টারটা করেছিল, সেই ক্যারেক্টারটা স্যার আমাকে সিলেক্ট করেছে। আমি তো খুশি না, বুঝছি না, বুঝি নাই, কিছুই না, এরকম একটা মানসিক অবস্থার ভিতরে আছি। তো আমাদের সবাইকে নিয়ে, ওই টিমে যারা কাজ করবে ছবি, তাদেরকে নিয়ে সন্ধ্যা 6টার সময় স্যার মাটিতে বসলেন। হঠাৎ একটা ফোন আসলো। ফোন করলেন প্রয়াত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান ভাই, এই ছবির ক্যামেরাম্যান ছিলেন তিনি। উনি ফোন করে বললেন যে স্যার একটা সারপ্রাইজ আছে, আমি একজনকে নিয়ে আসছি। তো সারপ্রাইজটা স্যার শুনলেন কি শুনলেন না ওই সময় বুঝি নাই। সারপ্রাইজটা ছিল, ওই সময় রিয়াজ ভাই ছিল খুব টপ নায়ক, একদম সুপারহিট নায়ক। মনের মাঝে তুমি তুমি এই সমস্ত ছবি টবি মুক্তি পাইছে, মানে উনি টপ। রিয়াজ ভাইকে মাহফুজুর রহমান ভাই কোনো এক আউটডোর শুটিং একসাথে করছিল, তাকে সে কনভিন্স করলো যে স্যারের একটা ছবি তুমি করবা, এই দুই দুয়ারি ছবিটা। যে মাথায় পড়েছি লাল ক্যাপ, একটা গান আছে। রিয়াজ ভাই এসে স্যারকে সালাম করে, রিয়াজ ভাই বললো আমি করব, স্যার তাকে ক্যারেক্টারটা দিয়ে দিল। সবার সাথে স্যারের কথা শেষ, গল্প শেষ, ক্যারেক্টার শেষ। ফাইনালি আমি চুপচাপ বসা, আমি অবাক বিস্ময়ে তাকায় রইলাম, আমি কই। বের হওয়ার সময় স্যার হঠাৎ আমার দিকে তাকায় বলে, জয়, আচ্ছা জয়কে তো তাহলে একটা কোথাও ক্যারেক্টার দিতে হবে। এই কথাটা শুনে না আমি খুব মনে কষ্ট পাইছিলাম। ওই কথা শোনার পরে আমি বের হয়ে জাস্ট আস্তে করে বের হয়ে চলে গেছি, আর স্যারের কাছে যাইনি, স্যারও ডাকে নেই। এরপর কেটে গেছে 12 বছর। তারপরে স্যার ঠিক মৃত্যুর 1.5 বছর আগে স্যারের সাথে আমি আবার একটা কাজ শুরু করলাম, ঈদের নাটক নুহাসপল্লীতে। সেই নাটকটা করার সময় স্যার আমার শর্ট যতবারই স্যার নেয় রাতের বেলা, স্যার বলে এই সবাই তালি দাও, ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। তারপর আবার স্যার মজা করে বলতো, বাইরে কিছু করতে পারে নাই, দেখছো ঘরের ছেলে ঘরে চলে আসছে। আমার কাছে স্যারের ওই কথাটা খুব আমার টাচ করছে, আমার খুব আপন মনে হয়েছে। দূরে দূরে একটু থাকতাম, একটু লজ্জাও ছিল। আমার ঠিক ওই সময়টা আমার ক্যারিয়ারের অবস্থা খুব নড়বড়ে, নাটকে আমার অত ডিমান্ড নাই, করতেছি সংখ্যা বাড়াতে হবে, ভালো কাজ করতে হবে, ছুটতেছি। তো স্যার রমজান মাস, ইফতারির সময় আমি একটু দূরে ছিলাম, ইফতারি নিয়ে সবাই বসছে। স্যার যাকে নোটিশ করে এটা বুঝতে হবে যে এটা খুব ইম্পর্টেন্ট।
স্যার সবাই বলছে জয় কই, জয় কই, জয়কে ডাকো। স্যার আমাকে পাশে নিয়ে বসছে। আমি স্যারের সাথে ওই কাজটা করছি। কাজটা আমার ক্যারেক্টারটা একটু ছোট ছিল। স্যার এটা রিয়েলাইজ করছে যে আমি একটা ভালো ক্যারেক্টার স্যারের কাছ থেকে ডিমান্ড করি বা দেওয়া উচিত, এটা স্যারের ভিতর ছিল। কিন্তু আমি ওই কাজটা কষ্ট করে রাতে নুহাসপল্লী থেকে বাসায় ফিরতাম, আমি থাকতাম না, চলে আসতাম। 2-3 রাত গেছি। নুহাসপল্লী যাওয়া ওই সময় কষ্টও ছিল। তো যাই হোক, ওই কাজটা শেষ হয়ে গেল। এরপর একটা গ্যাপ। হঠাৎ একদিন আমি স্যারের সহকারীর মাধ্যমে শুনতে পাই যে স্যার সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আসছে, ডাক্তার দেখায় আসছে, রিপোর্ট খারাপ, স্যারের ক্যান্সার হয়েছে। আপনি কাউকে বললেন না। তখন খুব খুব কম মানুষ জানতেন, মিডিয়াতে তখন কথাটা কেউ জানাজানি হয়নি, স্যারের ক্লোজ লোকজন জানতেন। এবং তারপরে বললাম তাহলে এখন কি হবে? স্যার আগামীকাল রাতে আমেরিকায় চলে যাচ্ছে সপরিবারে, ওইখানে চিকিৎসা হবে স্যারের। মাই গড, এটা তো একটা ভয়াবহ নিউজ। স্যার কালকে চলে যাচ্ছে, স্যারের ক্যান্সার ধরা পড়ছে সিঙ্গাপুরে। ওকে, স্যার চলে গেলেন। যাওয়ার 2 দিন পরে স্যারের অ্যাসিস্ট্যান্ট জুয়েল ভাই আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন, জয় ভাই, স্যার আপনাকে একটা জিনিস দিয়ে গেছে। বললাম, কি ভাই? বলেছে, স্যার একটা স্ক্রিপ্ট আপনাকে দিয়ে গেছে, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর নাটক। স্যার বলে দিচ্ছে এটা আপনার জন্য লিখছে। আমি স্ক্রিপ্টটা নিতে গেলাম। বিয়ের আংটি, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর নাটক। এত মায়াবী একটি গল্প, এত মায়াবী একটি চরিত্র, আমি জয়ন্ত দা। নাটকটি স্যারের অনুপস্থিতিতে জুয়েল ভাই বানালো, আমরা অভিনয় করলাম। আমি ওই নাটকের নায়ক। স্যার তার শেষ নাটকটা আমাকে লিখে দিয়ে গেছে, আমি যেন অভিনয় করি। এই যে ভালোবাসাটা, এটা আমি কোনোদিন বলতে পারবো না। সে নাটকটা আমি করেছি। এরপর স্যার আর নাটক লেখেন নাই, সেটি স্যারের শেষ নাটক ছিল। হুমায়ুন স্যার এমন একজন মানুষ ছিলেন, তিনি কাছ থেকে যারা তাকে দেখেছে তারা তাকে অনেকভাবে বর্ণনা করে। তা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে স্যারকে বর্ণনা করি যেভাবে, স্যার একজন রাজা ছিলেন। নুহাসপল্লীটা একটা রাজত্ব। স্যার সারাদিন একটা 3/4 হাফ প্যান্ট পরে, একটা শার্ট পরে স্যার ঘুরতো। কত রকম গাছ, কত রকম গ্রামীণ পরিবেশে স্যারের এই ঘোরাফেরা। দুপুরবেলা ভাত খেয়ে স্যার ঘুমাবেনি, 1-1.5 ঘন্টা ঘুমাতেন। ফ্রেশ হয়ে বিকাল থেকে স্যার আড্ডা দিতেন, খুব আড্ডা ভালোবাসতেন। লোকজন আসতো। স্যারের সংক্ষিপ্ত জীবনটা না অনেক স্বয়ংসম্পূর্ণ, লোকে ভরপুর, কোনো বোরিং বিষয় ছিল না। আড্ডা, গল্প, সৃষ্টিশীল কাজ, কাজের প্রেশার, বই লেখার প্রেশার, চাপ, চাহিদা, কিন্তু কি আনন্দ। কারণ স্যার নাম্বার 1, চ্যানেলরা সবাই টাকা পাঠিয়ে দিচ্ছে, স্যার একের পর এক নাটক নুহাসপল্লীতে বসে বানাচ্ছে। লাইটম্যান যখন একটু কঠিন করে লাইট করে, একটু সময় নেয়, স্যার গালি দেওয়া, এই লাইট কেউ দেখে না, এগুলি কেউ দেখে না, আমার নাটকে গল্প সবাই দেখতে চায়, সংলাপটা ঠিক মতো বলতে হবে। স্যার দেখতেন অভিনয়, অভিনয় না হওয়া পর্যন্ত স্যার কাউকে ছাড়তেন না। অভিনয়টা বুঝতেন, মানুষের নার্ভ স্যার বুঝতেন। হুমায়ুন স্যারকে আজকে তার মৃত্যুবার্ষিকীতে অনেক মিস করছি। তার মৃত্যুর খবরটা আমি পেয়েছিলাম সৌদি আরবে, আমি তখন সৌদি আরবে ছিলাম। এরপর বাংলাদেশে যখন আসি, স্যারের লাশ আসে, দেখতেও পারিনি, এত ভিড়, এত কিছুর ভিতরে। স্যার আপনাকে সালাম, আপনাকে অনেক মনে পড়ে। আর সাথে আরেকটি ঘটনা আপনাদেরকে একটু বলে দিই, আমার জীবনের ক্রাইসিস পিরিয়ডের একটি ঘটনা। তখন আমি নাটকও নির্মাণ করি। তো এটিএন বাংলায় আমি নাটক ঈদে নির্মাণ করতাম। তো নাটক নির্মাণ করতে হলে অনেক লবিং করতে হইতো, নর্মালি নাটক পাইতাম না। তো চেয়ারম্যান স্যার খুব আমাকে ভালোবাসতেন, তিনি তার কাছে আবদার করলে আমাকে একটা নাটক দিতেন, আমি বানাতাম। তো আমি ওনার কাছে একটা সিরিয়াল চাইলাম, আমাকে একটা ধারাবাহিক নাটক দেন। কারণ ধারাবাহিক নাটক করে লাল নীল বেগুনি করে জাহিদ ভাই তখন কোটিপতি হয়ে গেছে। তো আমার নাটক এর আগে খালি রিজেক্ট হইতো, মানে বানাইতাম আর এটিএনের প্রিভিউ কমিটি বসে রিজেক্ট করে দিত যে নাটকের ভালো হয়নি।
হয়তো ভালোই ছিল না, ভালো বানাইতে পারতাম না। তো উনি রিজেক্ট করার পর না আমি খুব কনফিউজড হয়ে গেছি, কারণ এটা তো টাকার ব্যাপার, টাকা পাবো না। রিজেক্ট মানে হচ্ছে ইনভেস্ট হয়ে গেছে, টাকা পাবো না। এমনিতেই অভাব অনটনে আসি, এমনিতেই ক্যারিয়ারের অবস্থা খারাপ, এরকম একটা সিচুয়েশনে আমি তো বিপদে পড়ে গেলাম। সিরিয়াল স্যার আমাকে দিলেন, ডক্টর মাহফুজুর রহমান স্যার, কিন্তু বললেন প্রিভিউতে কিন্তু পাশ হইতে হবে। ওকে, আমি করলাম কি, ওই সময় স্যারের একটা উপন্যাস ছিল, খুব মুগ্ধ করলো আমাকে, মাতাল হাওয়া, অসাধারণ। আমি একটা দুঃসাহস করলাম, স্যার জীবিত তখন। আমি পুরা মাতাল হাওয়া নকল করে, পুরা 100-100 ডায়লগ টু ডায়লগ নকল করে 13 পর্বের একটা স্ক্রিপ্ট বানায় ফেলাইলাম। বেরিবাদে বসে বসে লিখতাম। ওকে, স্ক্রিপ্ট বানায় আমি আর্টিস্টদেরকে নিয়ে, শহীদুজ্জামান সেলিম ভাই ছিল, সবাইকে নিয়ে আমি শ্যুট করে আমি জমা দিছি। এবং জমা দেওয়ার পরে সেটি এমন একটি নকল, যে নকলটা অসম্পূর্ণ নকল না, সম্পূর্ণ নকল। হুমায়ুন স্যার যদি ওই গল্পটা বানাতেন, এই স্ক্রিপ্টটাই হতো, কারণ ওনার গল্পটাই এমন যে স্ক্রিপ্টেড করা, যে ওখানে আর কোনো সংযোজন বিয়োজনের কোনো রাস্তা নেই। ওই নাটকটা ATN-এর প্রিভিউ কমিটি দেখে বলছে এটা কোনো নাটকই না, মানহীন নাটক। ওইটাও প্রিভিউতে বাদ পড়ছে। আল্লাহ আমাকে বাঁচাই দিছে। ওই নাটকটা যদি প্রিভিউতে পাস হইতো, কারণ আমি তো তখন ওখানে হুমায়ুন স্যারের পারমিশন নেইনি, আমি কোথাও দেইও নাই হুমায়ুন স্যারের। মাতাল হওয়া বলে অনেক এক্সপেন্সিভ। ওই নাটকটা বাদ হইছে এবং প্রডিউসারও অনেক কাজের ভিড়ে ওই নাটকের কথা ভুলে গেছে। ও টাকা পয়সা দিছিল, কিন্তু নাটকটা নিয়ে পরবর্তীতে 15 বছর পারও হয়ে গেছে মনে হয়, এটা নিয়ে আর মাতামাতি হয়নি। যদি নাটকটা কোনোভাবে পাস হয়ে ATN-এ চলতো, আমি কিন্তু জেলে যাইতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে শেয়ার করলাম স্যারের স্মৃতি। আর আমার এই চুল আর দাড়ি দেখে আপনারা গালাগালি করেন না, মোস্তফা সরোয়ার ফারুকী ভাই বলছে চুল কাটতে না। থ্যাংক ইউ ভেরি মাচ।